প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আজ 10ই জানুয়ারি। এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে খুবই একটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ 9 মাসের মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং তিনি দেশে ফিরেছিলেন 1972 সালের 10ই জানুয়ারি। ফলে বলা হয় যে আমাদের বাংলাদেশের বিজয়ের পূর্ণতা পেয়েছিল আসলে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। ফলে এই দিনটি সবসময় প্রতি বছর পালিত হয়, আলোচিত হয়। আজকেও আওয়ামী লীগ ঢাকায় বড় সমাবেশে দিনটি উদযাপন করেছে। তবু আমরা আজকে কথা বলবো যে বঙ্গবন্ধুর সেই ফিরে আসা এবং ফিরে এসে উনি এই যুদ্ধবিধ্বস্ত জাতি গঠনের যেই দায়িত্ব নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, সেই দায়িত্ব খুব বেশি দিন পালন করার সুযোগ পাননি। কিন্তু এত বছর পরেও 44 বছর পর বাংলাদেশ এখন নিম্ন মধ্যমের দেশ এবং অগ্রগতির ধারায় এগিয়ে যাচ্ছে। সেটা বঙ্গবন্ধুর স্বপ্নের সাথে কতটা সঙ্গতিপূর্ণ বা অসঙ্গতিপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে 3 জন অতিথি উপস্থিত আছেন লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ, আছেন সাংবাদিক দি নিউজ স্টুডিও সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং আছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। মফিদুল ভাইকে দিয়ে আমি অনুষ্ঠান শুরু করব যে সেই 72 সালের 10ই জানুয়ারি আমরা এখন খুব কথায় কথা বলে ফেললাম, কিন্তু তখনকার আবেগটা তো আরও অন্যরকম ছিল নিশ্চয়ই। আমরা এখন খুব স্বাভাবিকভাবে বললাম যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কিন্তু 72 সালে নিশ্চয়ই আপনারা অনেক প্রতীক্ষা নিয়ে অপেক্ষা নিয়ে বসেছিলেন যে বঙ্গবন্ধু কবে ফিরে আসবেন। সেই সময়টার কথা একটু শুনি, তারপর আমরা আলোচনা লাগিয়ে নিই। বা তাৎপর্যটা কি আসলে বঙ্গবন্ধুর ফিরে আসার? তাৎপর্যটা তো অপরিসীম। একটা হচ্ছে যে সাধারণভাবে লেখা হয় যে রাজস্বিক একটা প্রত্যাবর্তন, কিন্তু এই প্রত্যাবর্তনের কিন্তু মহিমাটা শুরু হয়েছে আরও আগে থেকে। বঙ্গবন্ধুর সেই পাকিস্তানি কারাজীবন এবং সেখান থেকে তিনি যে মুক্ত হয়ে এলেন এবং যেইভাবে তিনি এই সমস্ত কিছু মোকাবেলা করলেন, একটু পেছনে ফিরে তাকালে এখন তো অনেক কিছু জানা যাচ্ছে। এবং জুলফিকার আলী ভুট্টো কনফেডারেশন করতে চেয়েছিল। তারপরে যেটা বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি আমার মানুষের কাছে আগে ফিরে যাই, তারপরে খুবই আমি বলবো যে একটা কূটনৈতিক বা সমস্ত কিছু মিলে একটা অসাধারণ অবস্থান। পরে ভুট্টো তাকে পাঠাতে চেয়েছিল তেহরান, তিনি জাননি, সম্মতি দেননি। এবং ওইরকম একটা পরিস্থিতিতেও তিনি যে পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহণ করে ফেলতে পারেন, সেটা তার কারা জীবনেও দেখা গেছে। তো কারা মুক্তির পরও ঠিক তখনও তিনি মুক্ত মানুষ নন। তো তিনি বলেছিলেন যে আমি কি মুক্ত মানুষ কিনা। ভুট্টো বলেছিলেন যে অবশ্যই। বলে তাহলে আমি যে সিদ্ধান্ত নিব কোথায়। তখন ভুট্টো বলেছে ভারতের উপর দিয়ে পাকিস্তানি বিমান যেতে পারে না, এরকম নানা কিছু। তো উনি বলছেন তাহলে আমাকে লন্ডন পাঠাবেন, আমাদের লোকজন আছে। হ্যাঁ। এবং সেই লন্ডনেও তার একেবারে অবতরণের মুহূর্ত থেকে কিন্তু অনেক রকম নাটকীয়তা। এবং তিনি তো তখন আন্তর্জাতিকভাবে তো তিনি কোনো রাষ্ট্রপ্রধান নন, কিছুই নন, কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু তাকে অনেকজন সম্মান প্রটোকল দিয়েছে, পুরো প্রটোকল দিয়েছে রাষ্ট্রপ্রধানের। এবং যখন জানা গেল যে তিনি লন্ডন আসছেন গভীর রাতে, এডওয়ার্ড তখন অ্যালেক ডগলাস হিউম ফরেন মিনিস্টার, তো তাকে খবর দিয়ে তিনি যে আসবেন, তিনি আবার থাকেন শনিবার রোববার লর্ড তার সেই শহরের বাইরে। তো তিনি আসতে পারেননি, তিনি পাঠিয়েছিলেন চিফ অফ প্রোটোকল ইয়ান সাদারল্যান্ডকে। এবং সাদারল্যান্ডও এসে এয়ারপোর্টে তখন পৌঁছতে পারেনি, তার আগেই বঙ্গবন্ধু নেমেছেন। এবং নামার কিছুক্ষণ পরপরই এর মধ্যে পাকিস্তানের অ্যাম্বাসেডার নাসিম আলীও দেখা করেছে, বলেছে যে আপনার জন্য কি করতে পারি। বঙ্গবন্ধু বলেছেন অনেক খেদমত করেছেন, আর কিছু করার প্রয়োজন নেই। এই যে পরিস্থিতির যে নিয়ন্ত্রণ গ্রহণ করা। আর সেখানেও কামাল হোসেন তার স্মৃতিকথা লিখেছেন যে তারা যখন ভিআইপি প্লেন থেকে নেমে ভিআইপি লাউঞ্জে যাবেন, একজন কর্তব্যরত পুলিশ অফিসার এসে বঙ্গবন্ধুকে স্যালুট করে বললেন যে স্যার উই আর প্রেয়িং ফর ইউ। এবং এইগুলো কিন্তু ইঙ্গিত যে বাংলাদেশের মুক্তি সংগ্রামটা কোন স্তরে গিয়েছিল আর বঙ্গবন্ধু সেখানে কি অবস্থান নিয়েছিলেন। তো সেজন্য আমি যখন তাকিয়ে দেখি তখন অনেকগুলো দিক, এখন আমরা তো তখনকার পরিস্থিতিতে যে বঙ্গবন্ধু সশরীরে ফিরে আসবেন দেশের মাটিতে, সেটাই অনেক বড় দেশ, সেটাই অনেক বড় দিক ছিল। কিন্তু এখন অনেকগুলো দিক আমরা দেখি। এবং সেই এডওয়ার্ড হিথের সঙ্গে যে তার যে সাক্ষাৎকার, সেটারও কিন্তু একটা অসাধারণ মাত্রা আছে। যে সাধারণত কি হয় যে 10 ডাউনিং স্ট্রিটে আমরা দেখি যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন আসেন, ভেতরে যান, একটা আলোচনা হয়, বাইরে এসে
ওই দরজার সামনে একটা ছবি তোলেন তারা, জি যেটা সবসময় দেখা যায় 10 নম্বর লেখা আছে, দরজার সামনে দুজন দাঁড়িয়ে কর্মোদ্ধান করছেন এবং ফটোগ্রাফাররা সাংবাদিকরা থাকে, তারা এইটাই হচ্ছে অফিসিয়াল স্ন্যাপশট। বঙ্গবন্ধু যে এডওয়ার্ড হিথের সঙ্গে দেখা করে ফিরলেন, বেরিয়ে আসলেন, সেই ছবি ছিল, কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে কিন্তু অন্য একটা ছবি। সেটা হচ্ছে এডওয়ার্ড হিথ কিন্তু সমস্ত প্রোটোকল ভেঙে এগিয়ে এসে বঙ্গবন্ধু যে গাড়িতে উঠবেন সেই গাড়ির দরজা খুলে তিনি দাঁড়িয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেটাই তো, এবং ফলে কিন্তু এই যে ব্যতিক্রমী একটা ঘটনা, ব্যতিক্রমী ব্যক্তিত্ব, তার অনেকগুলো মাত্রা কিন্তু এরকম নানাভাবে প্রকাশ পেয়েছে। আরও অনেক কিছু জানা যায়, হয়তো আলোচনা সূত্রে বলা যাবে। আর তিনি যখন ফিরলেন, আবেগটা কিন্তু উভয় তরফে, এবং এমন আবেগ ঘন প্রত্যাবর্তন, এবং মুক্তিটাও অনেক সময় কিছুটা তুলনা করা যায় নেলসন ম্যান্ডেলার সঙ্গে। তিনি যে প্রিটোরিয়ার কারাগার থেকে বেরিয়ে আসলেন, যে লং ওয়াক টু ফ্রিডম বলছেন, যে পদক্ষেপগুলো নিলেন, এবং মানুষ এবং নেতা প্রিটোরিয়ার তিনি যে ওই সেন্ট্রাল স্কোয়ারে যে ব্যালকনিতে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন, বঙ্গবন্ধুও কিন্তু ফিরে এসে সরোয়ার্দী উদ্যানে বক্তৃতা দিলেন। এবং দেখুন, এই সরোয়ার্দী উদ্যান হচ্ছে রেসকোর্স ময়দান। এই ময়দানে 48 সালে জিন্না বক্তৃতা দিয়েছিল। আর ওই সময়ে এই জিন্নার আগমনের আগে এই ভাষা নিয়ে আন্দোলন করে বঙ্গবন্ধু কারাগারে গেলেন। তাকে তখন মুক্তি দিতে বাধ্য হলো নাজিমুদ্দিন সরকার, যে জিন্না আসছে এখন যেন কোনো, কিন্তু এই যে নো নো ধ্বনি উঠল, এবং তারপরের ইতিহাস। আবার এই সরোয়ার্দী উদ্যানেই তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন। এই সরোয়ার্দী উদ্যানেই কিন্তু 3রা জানুয়ারি এই নবনির্বাচিত সংসদ সদস্যরা তার নেতৃত্বে তারা শপথ গ্রহণ করলো যে বাংলার অধিকারের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করবে না, এবং অনুষ্ঠানটি শেষ হলো আমার সোনার বাংলা গান দিয়ে। 7ই মার্চ এই সরোয়ার্দী উদ্যান, আর 10ই জানুয়ারি এবং 16ই ডিসেম্বরের আত্মসমর্পণ এই সরোয়ার্দী উদ্যানে, আর 10ই জানুয়ারি। ফলে ইতিহাসের পরম্পরার মধ্যে দিয়েও কিন্তু অসাধারণ কতগুলো যোগসূত্র এখানে গড়ে ওঠে। এবং এই সমস্ত কিছু মিলে বঙ্গবন্ধুর নেতৃত্বের যে মহিমা, ওই বক্তৃতায় কিন্তু সেটার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে। তিনি বেদনাবিধুর হয়ে গেছেন, তার সেই ছবিগুলো আছে যে কিভাবে কী ভাষায় তিনি বক্তৃতা দিয়েছেন। আবার সেই বক্তৃতার কিন্তু শেষ টেনেছেন তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, দেখুন যে এই গণহত্যা হয়েছে, যে নৃশংসতা হয়েছে, এর বিচারের ব্যবস্থা করুন। একটা অসাধারণ কিন্তু আইনগত এবং নৈতিক অবস্থান নিয়ে তিনি এই ভাষণটা শেষ করলেন, এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার যে সংগ্রাম সেটা শুরু করলেন। ফলে আমি নেতৃত্ব নিয়ে অনেক রকমভাবে অনেক কথা বলা যায়, অনেক বিশ্লেষণ হয়, কিন্তু বঙ্গবন্ধুর জীবনের ঘটনাগুলোর দিকে তাকালে খুব বিস্মিত হতে হয়। আরেকটা হচ্ছে, তিনি তৃতীয় বিশ্বের জাতীয় মুক্তি আন্দোলনের নেতা হিসাবে কিন্তু তিনি অভিনন্দিত হলেন বা বরিত হলেন, যেটা আমরা এখনও ঠিক ওই রকমভাবে বুঝে উঠতে পারছি না, যে একটা বিচ্ছিন্নতাবাদী সংগ্রামকে তিনি কী করে জাতীয় মুক্তির সংগ্রামে রূপান্তর করলেন, এবং যেটা জাতিসংঘেরও যে ঘোষণা যে এই কলোনিয়ালাইজেশনের যে নিরসন করতে হবে, এবং তার যে অঙ্গীকার, এই সমস্ত কিছুর মধ্যে তিনি আন্দোলনটাকে রেখে তিনি তাকে সাফল্যের দিকে নিয়ে গেলেন। আর তিনি যেরকম কথা বলেছিলেন যে কিছু দেয়ার সামর্থ্য আমার এখন নেই, কিন্তু সকলে মিলে যে দেশ গড়ার যে আহ্বান, তার মধ্যে দিয়ে আমার মনে হয় যে যেই আহ্বানটা এখনও খুব গুরুত্বপূর্ণ। আমরা মধ্য আয়ের দেশ নিয়ে অনেক হয়তো কথা বলি, কিন্তু অনেক কর্তব্য আমাদের অসমাপ্ত রয়ে গেছে, আর আমাদের দারিদ্র্য খুব সুযোগ নেই। হ্যাঁ, কাজেই সেই জায়গাটা ধরলে আমরা দেখব যে আমরা সব কিছুর মধ্যে দিয়ে আমরা যেমন প্রেরণা পাবো, তেমনি ভবিষ্যতের সমস্যা বা আজকের চ্যালেঞ্জ মোকাবেলা করার অনেক শক্তি সামর্থ্য আমরা সেখানে পেতে পারি, যদি আমরা তার অনুসন্ধান করি। জি রিয়াজ ভাই, এই যে বঙ্গবন্ধু দেশে ফেরার 72-এর 10ই জানুয়ারি ফিরলেন, 75-এর 15ই আগস্ট উনি নির্মমভাবে সপরিবারে নিহত হলেন। 3.5 বছরে উনি যা করতে চেয়েছিলেন তার অনেক কিছুই, যেটা মফিজুল ভাই বললেন, অনেক কিছুই অসমাপ্ত রয়ে গেছে বা করা যায়নি। সেই জায়গা থেকে ধরেন এখন এই এত বছর পরে বাংলাদেশ, এখন মফিজুল ভাই বললেন যে ঠিক আত্মপ্রসাদের সুযোগ নেই, অনেক কিছু এগিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নটা তো পুরোপুরি এখনও বাস্তবায়িত হয়নি নিশ্চয়ই। বা আপনি কিন্তু একটা ধারাবাহিকতার প্রশ্ন, স্বপ্ন তো একদিনে বাস্তবায়িত হয়ে যায় না, একজনের হাত দিয়েও স্বপ্ন পূরণ হয় না, এটা ধারাবাহিকতার প্রশ্ন। এবং বঙ্গবন্ধু যে ভিত রচনা করেছিলেন একটা স্বাধীন রাষ্ট্রের এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সেদিন জাতি ঘোষণা করেছিল, সেইটা কিন্তু এগিয়ে চলছে।
চলছে, মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছে। ওনাকে যখন হত্যা করা হয় তখন কিছুদিন স্তিমিত ছিল, তারপর আবার আস্তে আস্তে এগোচ্ছে, এখনও এগিয়ে যাচ্ছে। আমি যেটা দেখি 10ই জানুয়ারিতে বঙ্গবন্ধু ফিরে আসার যে বড় তাৎপর্য, যেটা আমি সাংবাদিক হিসেবে কাছের থেকে দেখেছি, বাংলাদেশ কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে ছিল ওনার অবর্তমানে 16 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আমার মনে আছে আমি ইকবাল হলে তাজউদ্দিন সাহেব একটা বক্তৃতা দিয়ে গেলেন মিটিংয়ে, এবং ওইখানে ছাত্ররা প্রায় অনেকের হাতেই অস্ত্র, তখন এই অস্ত্র নিয়ে মানে পুরোপুরি নিয়ন্ত্রণ তখন না না মাত্র তো কয়দিন, সেটা মানে 3 সপ্তাহ। তো তাজউদ্দিন সাহেব ওইখানে অনেক কথার মধ্যে একটা বললেন যে আমাদের পৃথিবীর কোনো জাতীয় পতাকার মধ্যে ম্যাপ থাকে না, তো আমাদের এখানে যে ম্যাপ আছে এটাকে তুলে ফেলে আমাদের জাতীয় পতাকাকে নতুন করে বিনির্মাণ করতে হবে। এটার যে প্রতিবাদ, আমি মানে মাই গড, এটা মনে হয় যেন যে স্বাধীনতার বিরুদ্ধে উনি অবস্থান নিয়ে নিলেন নাকি। কিন্তু তাজউদ্দিন সাহেব তো মানে হি ওয়াজ এ ভেরি ডিটারমিন্ড পারসন, এবং উনি এটা মোকাবিলা করেছেন। তারপরে বিভিন্ন গ্রুপ, এই যে ছাত্রদের মধ্যে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের মধ্যে, তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, তারপরে ভারতের সৈন্য ফেরত যাওয়া, এইগুলি কিন্তু আমি বলি যে বঙ্গবন্ধু ফিরে না আসলে এইগুলি কিছুই করতে পারতাম না। বাংলাদেশ এমনও হইতে পারতো যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধে মানে জড়িয়ে যেতে পারতো, নিজেরাই করতো। এবং এইটা হয়ে গেলে কিন্তু বাইরের সৈন্যরা আর ফিরে যেত না, তাদের প্রয়োজন হয়ে যেত। তো এইটা আমি মনে করি যে আপনি প্রথমে বলছিলেন যে ওনার আশাটা হলো স্বাধীনতার পূর্ণতা, আমিও মনে করি তাই, যে উনি না আসলে পরে এটা একটা সমস্যার সৃষ্টি হতো। আরেকটা জিনিস হলো যে ধরেন কতগুলি আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে যে আমাদের পলিসি ডাইরেকশন যেটা, এটা কি হবে। তাজউদ্দিন সাহেব কলকাতায় বক্তৃতা দিলেন বোধহয় ঢাকায় ফেরার একদিন আগে, বোধহয় বক্তৃতা দিয়ে বললেন যে অনেক কথার মধ্যে যে আমরা আমেরিকার থেকে কোনো সাহায্য নেব না, একদম পরিষ্কার বললেন এটা। বলার পরে বঙ্গবন্ধু কিন্তু রেসকোর্সে এসে বক্তৃতায় বললেন যে আমরা মার্কিন জনগণ আমাদেরকে সাহায্য করেছে, আমরা মার্কিন জনগণের সাহায্য প্রত্যাশা করি। এবার খুবই ডিপ্লোম্যাটিক্যালি গভর্নমেন্টকে কিছু বললেন, গভর্নমেন্টকে কন্ডেমও করলেন না, গভর্নমেন্টের কোনো সাহায্যও চাইলেন না, চাইলেন আমেরিকার জনগণের সাহায্য চাইলেন। এবং আপনার মনে আছে যে এডওয়ার্ড কেনেডি আসলো এখানে, যে ছিলাম ওইখানে, তো এটা হলো জনগণের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি না। এবং এডওয়ার্ড কেনেডি তো আপনার কলকাতায় রিফিউজি ক্যাম্পেও ঘুরেছেন আগে, অনেক ঘুরেছেন। তো বঙ্গবন্ধুর ওই সময়ের আশাটা, উনি যদি না আসতেন স্বাধীনতাটা কনসলিডেটেড হতো না, আমাদের জাতীয় ঐক্যটা মানে প্রতিষ্ঠিত হতো না, এবং 1 বছরের মধ্যে সংবিধান রচনা এটা অকল্পনীয় থেকে যেত। এটা নিয়ে নানান রকম মতভেদ হইতো, এবং জানেন আমাদের বিভাজন আমাদের মজ্জাগত এটা, এবং এখনও আমাদের রাজনীতিতে বিভাজন, আমাদের সামাজিক জীবনে বিভাজন, আমাদের পেশাজীবীদের মধ্যে বিভাজন, এইগুলি কিন্তু আমাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে আছে। তো বঙ্গবন্ধু কিন্তু এটাকে এক জায়গার মধ্যে নিয়ে আসতে পেরেছিলেন। সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের উনি বঙ্গবন্ধু তো এমনি স্বাধীনতার যেটা, তিনি তো ছিলেন অনুপ্রেরণা, মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা তো বঙ্গবন্ধু, ওই যে বঙ্গবন্ধুর নামেই তো যুদ্ধটা হয়েছে, এতে তো কোনো সন্দেহ নাই। এবং ওখান থেকে ওনার ফিরে আসাটা, ওনার সাথে ধরেন আমি 25শে মার্চ রাত্র 8টা পর্যন্ত আমি 32 নম্বরে ছিলাম, আমরা রিপোর্টাররা ছিলাম। আবার 10ই জানুয়ারি যখন উনি তেজগাঁতে এসে ল্যান্ড করলো, তখনও আমরা রিপোর্টার হিসেবে ছিলাম। এই যে মানে পরিবর্তনটা,
ওই সময়ের বঙ্গবন্ধু আর মানে একদম যাওয়ার আগ মুহূর্তে আবার ফিরে আসা আবার ফিরে আসে, এবং ফিরে আসলেন কি বিজয়ীর বেশে ফিরে আসলেন। এবং এই এই এইগুলি খুবই যেটা বললেন আপনার ইমোশনাল এবং যে দৃশ্যের অবতারণা হয়েছিল তেজগাঁ বিমানবন্দরে, সে প্লেন কেন নামে না, এটা মানে চোখ ঘুরেতে ঘুরেতে লোকজন আমরা শুদ্ধ এটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। তখন তো এয়ারপোর্ট ভাঙ্গা এর মধ্যে নামতে পারবে কি না। তো এই যে, এবং তাজউদ্দিন সাহেব তো কান্নায় ভেঙে পড়লেন। তাজউদ্দিন সাহেব না শুধু অনেকেই, বঙ্গবন্ধু নিজেও কানলেন। এবং দেখেন যে 25 তারিখে যে বঙ্গবন্ধুকে আমরা দেখেছি, তিনি কিন্তু দৈহিকভাবেও অনেক দুর্বল অবস্থায় উনি ফিরে এসেছেন। উনি অনেক শুকিয়ে গেছেন, এই করছেন। এতে বোঝা যায় যে উনি কতটা নির্যাতনের মধ্যে ছিলেন, মানসিক নির্যাতনের মধ্যে ছিলেন। এবং নানানভাবেই তো মানে তার মানে সেলের পাশে কবর করা হয়েছে, এটা বড় ছিল ওনার মানসিক যন্ত্রণা কি হচ্ছে, আমার কিছুই জানছে না, কিছুই জানছে না, এটা ছিল বড় জিনিস। তো ওনার ফিরে আসাটা আমি মনে করি যে 10ই জানুয়ারি এই জন্য আমাদের ইতিহাসে মানে এটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, এই জন্য যে বঙ্গবন্ধু যদি ওই দিন না আসতেন তাহলে আমাদের স্বাধীনতার পূর্ণতা আসলেই হতো। জি, মহিউদ্দিন ভাই, আপনারও একটা ছোট মূল্যায়ন শুনে নেই 10ই জানুয়ারি সম্পর্কে, দুজনটা শুনলাম, তারপর আমরা আলোচনাটা। ধন্যবাদ। আসলে 10ই জানুয়ারির তাৎপর্য যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে কিন্তু স্বভাবতই প্রশ্নটা আসবে, উনি যদি 10ই জানুয়ারি না আসতেন তাহলে কি হতে পারত। এখন 25শে মার্চের পর থেকে মানে আমরা সবাই যখন জানলাম 8ই জানুয়ারি উনি মুক্ত হয়েছেন, তার আগ পর্যন্ত কিন্তু একটা সন্দেহের দোলা চলেছিল সবাই। এবং পুরো যুদ্ধের সময়ে কিন্তু একটা শঙ্কা ছিল যে উনি জীবিত আছেন কি না, এবং তার প্রাণ বাঁচানোর জন্যে নানানভাবে কূটনৈতিক লড়াই আমরা জানি যে আমাদের সরকার, প্রবাসী সরকার এবং ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দুনিয়া ছুটে বেরিয়েছেন, লবিং করেছেন। কিন্তু ওই সময়ে মুক্তিযুদ্ধের সময়ে আমরা যেটা দেখেছি যে নানান রকমের টানাপোড়েন এবং ক্রস কারেন্ট যুদ্ধের সময়ে, যুদ্ধের কোনো রূপকল্প কিন্তু আমাদের সামনে ছিল না। আমরা যদি দেখি যে স্পষ্ট কোনো ইনস্ট্রাকশন ছিল না। খন্দকার মোশতাক আর আতল গনি ওসমানী আগরতলা বসে থাকলেন, সৈয়দ নজরুল ইসলাম তুরা গিয়া বসে থাকলেন, কামরুজ্জামান এবং মনসুর আলী সাহেব কলকাতা, আমিনুল ইসলাম সাহেবকে নিয়ে তাজউদ্দিন চলে গেলেন দিল্লি। কারোর সাথে কারো যোগাযোগ নেই। তে বোঝাই যায় যে কোনো রকমের ইনস্ট্রাকশন ছিল না এবং ছিল না। যাই হোক, তারা তাদের মতন করে, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে আমরা যেভাবে দেখি, এখন তো 40-45 বছর পার হয়ে গেছে, এখন অনেক অবজেক্টিভলি দেখা যায়। সেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে প্রচণ্ড রকম মানে ব্যক্তিত্ব, তার অবর্তমানে একটা ছন্নছাড়া অবস্থা ছিল। এর মধ্যে যুদ্ধ হয়েছে, আমরা বলি সর্বাত্মক একটা জনযুদ্ধই হয়েছে, যদি কোঅর্ডিনেশনটা ভালো ছিল না। কিন্তু বঙ্গবন্ধু জীবিত ফিরতে পারবেন কি পারবেন না, এই আশঙ্কা থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে আরেকটি শক্তি ডেভেলপ করেছিল। আমি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম বলে আমি এটা বলতে পারি, এই যে বিএলএফ তথা মুজিব বাহিনী। সুতরাং বঙ্গবন্ধু যদি না ফিরতেন, তিনি হয়তো মানে বীরের মর্যাদাতেই থাকতেন তিনি, এরকম হয়, ইতিহাসে অনেক হয়েছে। তো দেশের অবস্থাটা কি হতো, এটা গৃহযুদ্ধের প্রচণ্ড রকম হতো, এতে সন্দেহ করার কোনো কারণ নেই। একটা জিনিস, ওই সময়ের পত্রপত্রিকাগুলি যদি দেখেন আপনারা, 22 তারিখে প্রধানমন্ত্রী তাজউদ্দিন তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ঢাকায় আসলেন। তারপরে কিন্তু উনি একাধিকবার মানে আহ্বান জানিয়েছেন অস্ত্র জমা দেওয়ার জন্যে। কেউ কিন্তু তার কাছে অস্ত্র জমা দেয়নি, ওই আহ্বানে সাড়া দেয়নি। এবং এভরিবডি ওয়াজ ওয়েটিং যে বঙ্গবন্ধু সিদ্ধান্তই ছিল, ইভেন বিএলএফের সিদ্ধান্ত ছিল এটা, যে বঙ্গবন্ধুর কাছে আমরা অস্ত্র জমা দেব, আমরা তো অন্য কারো কাছে জমা দিব না। তো সুতরাং ওই নেতৃত্ব কিন্তু আসলে ওই সময়ে আমরা নেতৃত্বহীনই ছিলাম বাস্তবিক অর্থে। তো সুতরাং ওই সময়ে বঙ্গবন্ধু চলে আসা, এটা আমরা বলতে পারি যে ইট ওয়াজ এ গ্রেট রিলিফ। মানে বলা যায় যে আমাদের তো মুক্তিযুদ্ধ একটা পূর্ণতা পেল ওই সেন্সে, যেতে আমাদের মানে রাষ্ট্রের স্থপতি ফিরে আসলেন, সেই আনন্দ। আর না আসলে যে কি হতো, এটা আমরা ওই সংখ্যা থেকে আমরা বুঝতে পারি যে কোথায় কাজে বঙ্গবন্ধু ফিরে না আসলে কি হতো,
এইটা মানে ভাবলেও মানে হয়তো আরও অনেক দুর্ভোগের মধ্য দিয়ে আমরা যে আরেকটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এখানে মিত্রবাহিনীর আবরণে যে ভারতীয় বাহিনী ছিল তার অবস্থান এবং তার ভূমিকাটা কী হতো উনি যদি ফিরে না আসতেন। এবং আমরা জানি, অনুসন্ধান করে দেখেছি যে বঙ্গবন্ধু লন্ডনে থাকতেই কিন্তু উনি মনস্থির করেছিলেন যে উনি ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করবেন যে সৈন্য ফিরিয়ে নিয়ে যত শীঘ্র সম্ভব যেন তারা সরে যায়। এবং এই মেসেজটা কিন্তু উনি যে দিল্লিতে যখন স্টপ ওভার করেন 10 তারিখ দুপুরবেলা সকাল 10টার দিকে এসেছিলেন উনি, তখনই কিন্তু উনি এই মেসেজটা দিয়ে দেন। এবং তার সাথে ট্রাভেল করেছিলেন দুজন ভারতীয়, একজন আমি বলি শশাঙ্ক শেখর ব্যানার্জি, উনি একজন মানে 62 সালে ওনার সাথে বঙ্গবন্ধুর যোগাযোগ হয়েছিল ঢাকায়। উনি তখন ডেপুটি হাই কমিশনের পলিটিক্যাল অফিসার ছিলেন। তার সাথে আলাপ আলোচনা করা, তারপরে বঙ্গবন্ধুর আগরতলা যাওয়া, অনেক ইতিহাস আছে। কিন্তু এই তার মাধ্যমেই মেসেজটা দেওয়া হয়। উনি এবং বঙ্গবন্ধু পাশাপাশি সিটে বসে কিন্তু ট্রাভেল করছেন লন্ডন থেকে। তো এই অনেকগুলি ব্যাপার, আমি বলছি দুইটা খুব প্রণিধানযোগ্য বিষয়। একটা হচ্ছে যে এই যে নিয়ন্ত্রণ আরোপ করা সরকারের, এইটা একটা বিশাল ব্যাপার ছিল। আর একটা হচ্ছে যে এই ভারতীয় সেনাবাহিনী ফিরিয়ে নেওয়ার, ভারতে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে যে প্রক্রিয়াটা, একটা সম্মানজনক একটা সমাধান, যে জিনিসটা, কারণ একটা অপপ্রচার ছিল যে আমাদের দেশে ভারত দখল করে ফেলেছে, তো ওইটা একটা সম্মানজনক সমাধান হতে পেরেছিল। এটা ওনার দৃঢ়তা এবং ব্যক্তিত্বের কারণে আমি মনে করি। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, বিরতির পরে আলোচনায় ফিরবো, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, সাধারণ কবির জগন্নাথ বিভাগ থেকে। জি প্লিজ। আমার প্রশ্ন মহিউদ্দিন সাহেবের কাছে। প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু 4 জানুয়ারি মুক্তি পেলেন। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। উনি মুক্তিতে লন্ডন গেলেন, এখান থেকে ভারত থেকে 10 তারিখে বাংলাদেশে আসলেন। আমার প্রশ্নটা হচ্ছে, উনি ওই যে 2.5 ঘন্টার দূরের গন্তব্য ঢাকা টু পাকিস্তান, এই পথে সরাসরি আসেননি কেন? আচ্ছা, জি জি, প্রশ্নটা কি সরাসরি ঢাকা আসেননি কেন? হ্যাঁ, 45 আপনার কাছে প্রশ্ন করছে। 45 বছর পরে এই প্রশ্ন, এটা তো অনেক আগে জব এখানে দিয়ে দেন। জি, সেটা হচ্ছে উনি ফেরার পথে উনি সিদ্ধান্ত নিলেন এবং তাকেও বলা হয়েছিল যে ভারত আমাদেরকে যে সাহায্য সমর্থন, রাজনৈতিক, সামরিক এবং সব ধরনের সহযোগিতা দিয়েছে, তার জন্য উনি কৃতজ্ঞতা জানানোর জন্যে, এবং এটা রিকোয়েস্ট ছিল ইন্দিরা গান্ধীর একটা, ওনার প্রশ্নটা বোধ ছিল যে সরাসরি একটা হলো যে লন্ডন হয়ে আসতে হলো কেন, পাকিস্তান থেকে সরাসরি ভারতে, মানে সময় কম লাগে। এটা না, ওই তো এটা তো অলরেডি বলা হয়েছে যে ভারতের উপর দিয়ে পাকিস্তানি বিমান ফ্লাই করতে পারবে না, হয় তেহরান হয়ে অথবা লন্ডন। তখন পাকিস্তানিদের একটা প্রস্তাব ছিল যে তাকে প্রথমে তেহরানে নিয়ে যাবে, ওখান থেকে আসবেন। পরে এটা সিদ্ধান্ত হলো যে না, উনি লন্ডনে যাবে। এবং লন্ডনে যাওয়ার একটা আলাদা ইয়েও আছে। লন্ডন তো আমাদের মুক্তিযুদ্ধের অনেক আমাদের মানে বলবো যে কলকাতার পরেই প্রধান সেন্টার ছিল, এটা স্বাভাবিক উনি ওখান থেকে, এবং লন্ডন থেকে উনি আসছেন। তো সরাসরি আসা সম্ভব ছিল না আসলে। জি, মফিজুল ভাই, আপনার কাছে আবার যাচ্ছি যে এই স্বাধীনতার বা বঙ্গবন্ধুর ফেরার 45 বছর পরে যদি আমরা এখন, আপনি শুরুতে একটু বলেছেন যে আত্মপ্রসাদের সুযোগ নেই, তবু আমরা যদি একটু মানে ধরেন 75 15 আগস্টের পরে কিন্তু নানা রকমের ঘাত প্রতিঘাত বাংলাদেশ পেরিয়েছে, সামরিক শাসন, স্বৈরশাসন, গণতন্ত্রের মধ্যেও নানা রকমের মাপকাঠি। এখন ঠিক বাংলাদেশকে এই জায়গায় দেখে আপনার কি অনুভূতি? মানে আপনি কি ধরেন একজন মুক্তিযুদ্ধ সংগঠন হিসেবে আপনি কি নিজে সন্তুষ্ট কিনা যে বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে বা ঠিক জায়গায় আছে কিনা? দেখুন, সন্তুষ্ট কথাটা খুব বেশি মানে জাজমেন্টাল হয়ে যায়। একটা হচ্ছে যে বাংলাদেশ, মানে সন্তুষ্টির আসলে তো শেষ নেই, আমাদের আরো ভালো করার সুযোগ আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ
তার মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ ছিল যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা দেশ হবে এবং সকল মানুষ বিকাশের সুযোগ পাবে। বঙ্গবন্ধু কিন্তু একটি কথা সবসময় বলতেন যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এই কথাটার মধ্যে দিয়ে অনেক কথা চলে আসে, বলা হয়ে যায় অনেক যে ব্যঞ্জন আছে মানুষের অল্প। অধিকারটা গণতান্ত্রিক অধিকারের সঙ্গে অর্থনৈতিক অধিকারের প্রশ্নটাও এখানে খুব জড়িত। আর এই বাংলাদেশ কিন্তু একটা চরম খাদ্য ঘাটতির দেশ ছিল এবং নানাভাবে উপহাস করা হয়েছে বাংলাদেশকে এবং তলাবিহীন ঝুড়ি বলা হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু এখন পত্রপত্রিকায় দেখা যাবে না, কিন্তু রিয়াজ ভাইও ভালো বলতে পারবেন, তখন কিন্তু মার্কিন খয়রাতি গমের জাহাজ কবে এসে ভিড়ছে চট্টগ্রামে, এটা প্রথম পৃষ্ঠা সংবাদ হতো। PL-480 বলে এখন কেউ বুঝতে পারবে না যে PL-480 কি। এবং PL-480 দেরি করার কারণে দুর্ভিক্ষ লেগে যায় দেশে। দেরি করানো হয়েছিল, হ্যাঁ ওই তো দেরি করানোর কারণে দুর্ভিক্ষ লেগে গেছিল 74 সালে। জি, কারণ এইরকম একটা ঘাটতির দেশ এবং খাদ্য সঞ্চয়েরও কিন্তু সামর্থ্য খুব কম ছিল। বঙ্গবন্ধু কিন্তু কতগুলো কাজ করলেন যেটা তাৎপর্য এখন, যেমন ফুড সাইলো তৈরি করা, এটা খুব দ্রুত সময়ে কিন্তু করা হলো যে একটা ফুড রিজার্ভ রাখার জন্য তো জায়গা লাগবে, তৈরি হয়। এখনো কিন্তু এই দক্ষিণবঙ্গে মানে শেখের কেল্লা বলা হয়, তিনি অনেকগুলো তিনি মুজিব কেল্লা বলা হয়। হ্যাঁ, এখন ওই যে গোডাউন, বড় গোডাউনগুলোকে আছে না, গোডাউন না, সাইলো আছে। এই যে জলোচ্ছ্বাসে যে ক্ষয়ক্ষতি হয়, বন্যা, ঘূর্ণিঝড় এবং 70-এর সেই ভয়ঙ্কর প্রলয়ঙ্করী ঝড়ের অভিজ্ঞতাও তো বঙ্গবন্ধুর একদম টাটকা আছে। ছিল, জি। ফলে সেইগুলোকে মোকাবেলা করবে দেশ, অর্থাৎ দেশ ঝড় ঝঞ্ঝার বিরুদ্ধে লড়াই করবে, দেশ তার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করবে এবং স্বয়ংসম্পূর্ণতা তার একটা খুব বড় স্বপ্ন ছিল। তো সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ আজকে জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, জমির পরিমাণ অনেক কমে গেছে, কিন্তু আমরা খাদ্যে উদ্বৃত্ত হয়ে গেছি, কিন্তু খাদ্যে আমি উদ্বৃত্ত হয়েছি। আর এই জায়গাটায় যদি আপনি সাফল্য দেখেন, সরকারের নীতির একটা বড় ভূমিকা আছে, কিন্তু দেশের জনগণ এবং যে কৃষক সমাজ, আর তার সঙ্গে কৃষক সমাজকে যারা প্রযুক্তি এবং দক্ষতা যোগান দিচ্ছে, আমরা অনেক সময় এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের একটু তুচ্ছ বিবেচনা করতাম, যেন ইঞ্জিনিয়াররা হচ্ছে অনেক মানে অগ্রসর, অভিজাত, হ্যাঁ। আর কৃষি গ্র্যাজুয়েটরা হচ্ছে নিম্নবর্গীয়। কিন্তু বাংলাদেশে কিন্তু এই সাধারণ মানুষেরই এবং ব্যাপক মানুষের অংশদারিত্বের মধ্য দিয়ে কিন্তু পরিবর্তনগুলো ঘটছে। আর সেখানে মূল্যবোধের জায়গাটা অনেক অবক্ষয় হয়ে গেছে এবং সেটা কেবল বাংলাদেশে নয়, সেটা কিন্তু আন্তর্জাতিকভাবেও হয়েছে। আজকে পৃথিবী ছারখার হয়ে যাচ্ছে। একটা হচ্ছে পশ্চিমা শক্তিমান দেশগুলোর কতগুলো অবিমিশ্রকারিতা এবং মানে বলা যায় যে নীতিহীনতার কারণে, আর তার সঙ্গে এই যে নতুন যে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান, এই সমস্ত কিছু মোকাবেলা করে কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এবং পৃথিবীতে এরকম দেশ আপনি দেখেন, আরেকটি যদি বলি তাহলে ইন্দোনেশিয়ার কথা আমরা বলবো। ইন্দোনেশিয়াও কিন্তু এই নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু তার যে এই যে বহুত্ববাদী নানা ধর্মের মানুষের সমন্বয়, সেখানেও আপনি দেখবেন জাকার্তার যে খ্রিস্টান মেয়র, তার বিরুদ্ধে এখন আবার একটা ব্লাসফেমির একটা অভিযোগ তোলা হচ্ছে, এই ধোয়া তোলা হচ্ছে। এবং তুরস্ক, আমি তো বলি যে মানে মুসলিম প্রধান দেশের মধ্যে তুরস্ক হচ্ছে প্রথম দেশ যারা কিনা কনস্টিটিউশনারি সেকুলারিজমটাকে বরণ করলো। আর দ্বিতীয় দেশ কিন্তু বাংলাদেশ। এবং দুটি দেশে কিন্তু আপনি দেখবেন যে মিশ্র সংস্কৃতির দেশ। তুরস্ক হচ্ছে একদিকে আরব সংস্কৃতি, আরেকদিকে যেটা হেলেনিক সিভিলাইজেশন বলে, গ্রিক সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, এই মিলন মিশ্রণ হচ্ছে তুরস্কের বৈশিষ্ট্য। বাংলাদেশও কিন্তু লাস্ট প্লেস অফ কন্টিনিউয়াস ইসলাম, আরব থেকে ইসলামটা কিন্তু বাংলাদেশে এসে তারপরে উল্লম্ফন দিয়েছে, মালয়েশিয়ায় গিয়েছে, ইন্দোনেশিয়ায় গিয়েছে। এবং বাংলাদেশও কিন্তু একটা মিশ্র সংস্কৃতির দেশ, হিন্দু বৌদ্ধ সব মিলেমিশে, এই এবং বাঙালি জাতীয়তা এবং ইসলামী এটা হচ্ছে কালচারাল মিলন মিশ্রণের ফলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু, এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করা। দগল একবার বলেছিলেন যে ফ্রান্সে প্রত্যেক গ্রামের পনির বানাবার নিজস্ব পদ্ধতি আছে, এই জাতিকে কে একতাবদ্ধ করবে? বাঙালি সম্পর্কে কিন্তু এরকম বলা যায়, এই যে কথাটা বলা হচ্ছে, বাঙালি কিন্তু খুব বিভাজিত, খুবই, এই বাঙালিকে কিন্তু ঐক্যবদ্ধ করেছেন বঙ্গবন্ধু। 70-এর নির্বাচন কিন্তু তার অসাধারণ প্রকাশ, ফলে নেতৃত্বটা কিন্তু তার একটা ধারাবাহিকতার মধ্যে 70-এর নির্বাচন, আর এই নির্বাচনের রায় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সরকার। যতই ছন্নছাড়া পরিস্থিতি হোক, ভেতরে শক্তিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং তার আইনগত, নৈতিক সমস্ত রকম ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে 70-এর নির্বাচনের মধ্যে দিয়ে। ফলে বাংলাদেশ কিন্তু ছন্নছাড়া থাকেনি আন্দোলনটা। এবং সেখানেও কিন্তু বঙ্গবন্ধু প্রেরণা, যেটা বলি, প্রেরণাটা তো কেবল একটা বাহ্যিক প্রেরণা নয়, তার তো ভিত্তিটা ভিতরগত, হ্যাঁ, লাগে, অন্তর্গত প্রেরণা। সেইখানে আমার মনে হয় যে বঙ্গবন্ধু নেতৃত্বের
যে মহিমা, সেটা পৃথিবীর অনেক নেতাদের মানে একেবারে যাদের নাম আমরা একটা সম্মুখ কাতারে উচ্চারণ করি, সেইখানে তার স্থান। তাকে আমরা নৃশংসভাবে হত্যা করেছি সপরিবারে। এবং এই যে জাতির যে এই যে মানে একটা চরম নৃশংসতার মধ্যে এই জাতির যে বরেণ্য নেতাকে নিয়ে যাওয়া হলো, এই অভিশাপ আমার মনে হয় যে মোচন করতে আমাদের অনেক পুণ্য সঞ্চয় করতে হবে। এবং সেখানে বঙ্গবন্ধুর কাছে একটা রক্ত ঋণ আছে জাতির। আরেকটা হচ্ছে যেই স্বপ্নটা নিয়ে এই জাতি মুক্তিযুদ্ধ করেছে, বঙ্গবন্ধু তার সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, সেইটা কিন্তু ব্যাপক মানুষের অধিকার, আর অর্থনৈতিক অধিকার, জীবনের অধিকার, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রয়াস, এই জায়গাটায় আমার মনে হয় যে সরকারের এখন নানা রকম নীতি হচ্ছে, কিন্তু বাংলাদেশ সম্পদে যত স্ফীত হচ্ছে দেখা যাচ্ছে সম্পদের বৈষম্য তত বাড়ছে। এই জায়গাগুলো খুব বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। জি, রিয়াজ ভাই, আপনি যখন মফিদ ভাইজান কথা বলতেছিল তখন আপনি তলাবিহীন ঝুড়ির কথাটি মনে করিয়ে দিয়েছিলেন। মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। গত বছর আরেকজন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে ছিলেন, এবং উনি ধানমন্ডির 27 নম্বর একটা সেন্টার আছে তাদের ইএমকে সেন্টার, যেটা ক্যানেডির নামে সেই সেন্টারটি, সেই সেন্টারে উনি যে বক্তব্য রেখেছিলেন তাতে একটি বাংলা শব্দ উচ্চারণ করেছিলেন উনি, সোনার বাংলা। ফলে একজন পররাষ্ট্রমন্ত্রী তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, বাস্কেট কেস, আরেকজন পররাষ্ট্রমন্ত্রী এসে সোনার বাংলার কথা বলছেন। এই ট্রান্সফরমেশনটা, এবং সেটা আবার ওই ইএমকে সেন্টার যেটা ক্যানেডির ইয়েতে, ফলে অনেকগুলো বিষয় এখানে মিলে যায়। কিন্তু ফলে এই যে যুক্তরাষ্ট্র, যেটা মহিউদ্দিন ভাই বলছিলেন যে মানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাহায্য নিবে না, কিন্তু আবার বঙ্গবন্ধু এসে খুব কৌশলী করলেন। এই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু 45 বছরে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী এসে সোনার বাংলা শব্দটি বলেন। এটা তো শুধু সোনার বাংলা বলে নাই, সেখানে অনেক কিছু বলতে, একটা বাংলা শব্দ বলছেন, সেখানে তো বঙ্গবন্ধুর ইয়েতে 32 নম্বরে গিয়েছিলেন, মালা দিলেন এবং রিচ ট্রিবিউট উনি শ্রদ্ধা নিবেদন করলেন। এইটাও, এবং আরো কি বললেন, বঙ্গবন্ধু এবং যা যা বিশেষণ আছে সবই একদম সর্বোচ্চ। তো এইটা যেটা বললেন হেনরি কিসিঞ্জারের যোগ আর জন কেরির যোগ, তো অনেক পরিবর্তন হয়েছে না, বিশ্ব রাজনীতিতে নানা রকম পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতাই এইটা আপনি পেয়েছেন। হেনরি কিসিঞ্জারের একটা তলাবিহীন ঝুড়ি বলার একটা কারণ হলো উনি চেয়েছিলেন বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। এটা ছিল ওনাদের বাংলাদেশের সাফল্য, হেনরি কিসিঞ্জারের ব্যর্থতা। কারণ তারা তো আমাদের স্বাধীনতার মানে সমর্থন করে নাই, তারা পাকিস্তানকে সমর্থন করেছে এবং যা যা করার সবই করেছে। এবং এখানে আমার ধারণা, এটা আমার ধারণা, এটা তো আর কিসিঞ্জার সাহেব বলে নাই, এটা ধারণা হলো যে এই কথা বলার অর্থ হলো যে বাংলাদেশ উঠে দাঁড়াতে পারবে না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, এটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে, এবং এই যে স্বাধীনতা আন্দোলন যেটা, এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। এইটার থেকে কিন্তু তিনি এই মন্তব্যটা করেছেন। এবং আমি ওনার প্রেস কনফারেন্স কভার করেছেন, বঙ্গবন্ধুর সাথে যখন উনি দেখা করলেন, উনি যখন বাংলাদেশে এসেছিলেন, আমাদের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ডু ইউ থিঙ্ক বাংলাদেশ ইজ স্টিল এ বাস্কেট কেস? হ্যাঁ, বাস্কেট কেস। তখন উনি একটু বিব্রত বোধ করে প্রশ্ন করলেন যে থিংস আর চেঞ্জিং। এভাবে মানে রিয়েলাইজেশন তার মধ্যেও ছিল। তো এইটা গেল ওনার কথা। আর জন কেরির সময় এসে এর মধ্যে বাংলাদেশের যে আন্তর্জাতিক ভাবমূর্তি, বাংলাদেশের যে মানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নানান রকমের প্রভাব এবং ভূরাজনৈতিক যে পরিবর্তন, এই কোল্ড ওয়ারের অবসান ঘটলো, বার্লিন ওয়াল চলে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ইউনিপোলার ওয়ার্ল্ড হলো, এর মধ্যে একটা ইয়েতে বাংলাদেশ এই টার্মোয়েলের মধ্যেও কিন্তু বাংলাদেশ মানে সোজা হয়ে দাঁড়িয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই কারণেই তিনি সোনার বাংলার কথা বলেছেন, তিনি বঙ্গবন্ধুর এখানে মালা দিয়েছেন এবং মানে যতটা পারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক কথায় হলো যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছিল, বিরোধিতা করেছিল, তা জন কেরি এসে এটাকে একটা
ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক স্বীকৃতি দিয়ে গেলেন যে বাংলাদেশ ইজ এ রিয়েলিটি, বাংলাদেশের স্বাধীনতা ইজ এ রিয়েলিটি, এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাও একটা রিয়েলিটি। না, আপনি যেটা বলছেন যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করা, এখন এই 45 বছর পরে বিবেচনা করলে কিন্তু পাকিস্তান বড় অনেক পেছনে আমাদের, যে মোটামুটি সব সূচকে পাকিস্তান পেছনে, এবং কখনো কখনো পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র বলা হয়, বাংলাদেশকে এখন আর বলা হয় না। না না, ওটা ছিল হেনরি কিসিঞ্জার, না, আমি বলছি যে সেটাই। মানে ইচ্ছা, জি, মানে একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ, কিন্তু হেনরি কিসিঞ্জারের আকাঙ্ক্ষাটা এখন উল্টাভাবে পূরণ হয়েছে। জি, সেটাই বলছিলাম। জি, মহিউদ্দিন ভাই, আমরা একটু আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ একটু বড় সমাবেশ করেছে এই হোমকামিং ডে উপলক্ষে। তো আমরা একটু মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্যটা শুনে আপনার কাছে আসবো। সেই বক্তব্যে কিছু পয়েন্ট আছে। ৭৫-এর পর ক্ষমতা এসেছে, তারা এ জাতিকে কখনো মাথা উঁচু করে চলতে দিতে চায় নাই, কারণ তারা বাংলাদেশে থাকলেও তাদের মন এবং আত্মা ছিল ওই পাকিস্তানিদের সাথে। জাতির পিতা যদি বেঁচে থাকতেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি অন্তত 25-30 বছর আগেই এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত, বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবন পেত। যে মানুষ হত্যা করে এবং যারা এই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, যাদের ফাঁসি হয়, অথচ তারা ছিল তার মন্ত্রী, তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা, এটা কোনোদিন মানায় না। তারা সন্ত্রাসী, জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে। কাজে বরং বাংলার জনগণই একদিন এদের বিচার করবে, গণ আদালতে এদের বিচার হবে। আমি খালেদা জিকে একটা কথা জিজ্ঞাসা করি, এতিমের টাকা চুরি করে খেয়েছেন, এতিমের নামে টাকা এসেছে, মামলায় হাজিরা দিতে যান, একদিন যান তো 10 দিন যান না, পালিয়ে বেড়ান, ব্যাপারটা কি? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ। কাজে তার কাছ থেকে আমাদেরকে রাজনীতি শিখতে হবে বা গণতন্ত্রের ভাষা শিখতে হবে, সেটা কোনোদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে দেশের মানুষ শান্তিতে আছে, দেশের মানুষ স্বস্তিতে আছে, আজকে দেশের মানুষ সুন্দর জীবনের স্বপ্ন দেখে। আর মানুষ যখন ভালো থাকে তার মনে তখন অন্তর্জ্বালা সৃষ্টি হয়, এটাই হচ্ছে দুর্ভাগ্য। আমরা একটা কথা বলতে চাই যে জাতির পিতা 10ই জানুয়ারি এই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে যে রূপরেখা দিয়েছিলেন, বাংলাদেশকে তিনি যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চেয়েছিলেন, আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ ঠিক সেইভাবেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য। এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং মসজিদের ইমাম সহ শিক্ষক, অভিভাবক সকলের কাছে আমি আহ্বান জানাই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এ পথে যেন কেউ না যায়, তার জন্য সেইভাবেই শিক্ষা দিতে হবে মানুষকে, যে যেন শান্তির পথে থাকে। মহিউদ্দিন ভাই, মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন, আরও অনেক বলেছেন, আমরা একটু নির্বাচিত অংশ শুনেছি। উনি বলেছেন যে যদি বঙ্গবন্ধু মারা না যেতেন তাহলে 25-30 বছর আগেই বাংলাদেশ আজকের যে অবস্থানে এসেছে সেটা হতেই পারতো। এবং উনি বলছেন যে বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করার জন্য উনি কাজ করছেন এবং করে যাবেন। সেইটা আসলে কতটা করছেন এবং কতটা যাচ্ছেন? এটা তো যদি দিয়ে তো কোনো আলোচনা আসলে করা যায় না। একটা জিনিস বলা যায় যে এই যে মানে আমাদের রাজনীতি এবং প্রশাসনের যে একটা কন্টিনিউইটি, এটাতে একটা ছেদ পড়েছিল 75 সালে। এটা আমরা একটু হোঁচট খেয়েছিলাম বলতে পারি, যার ফলে তো অনেক কিছু উলটপালট হয়ে গেছে। কাজে সেটা একটা মানে ওনার কথায় সেই সত্যতাটা আছে, আমি সেটা স্বীকার করি। কিন্তু ওনার মূল বক্তব্য তো হচ্ছে একটু রাজনৈতিক বক্তব্য উনি দিলেন, এবং ওনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সম্পর্কে উনি যে কথাবার্তাগুলি বললেন, এগুলি আমরা অহরহ শুনছি। তবে একটা জিনিস আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হলো, উনি এক জায়গায় বললেন যে গণ আদালতে বিচার হবে। আমি বুঝি না
দেশে বিচারিক আদালত থাকতে গণ আদালতে বিচার হবে কেন? যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তো আদালতে বিচার হবে। বিচারিক আদালতেই বিচার হতে পারে, গণ আদালত তো এটা হচ্ছে একটা রেটরিক। আমি আরেকটা জিনিস বলবো যে 10ই জানুয়ারির যে তাৎপর্য, এর সাথে আজকের মিটিংয়ের কোনো সংশ্লিষ্টতা নাই। অর্থাৎ ঢাকা শহরের মানুষকে সারাদিন কষ্ট দেওয়ার জন্যে লোকজন ট্রাকে বাসে করে এনে ওইখানেই সভাটা করতে হবে এবং সারাদিন মানুষ দুর্ভোগ পোহাবে। আমার মনে হয় যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই কাজটি উনি হয়তো করতেন না। এবং আমি আশ্চর্য হয়ে গেলাম বিএনপির রিয়াকশন দেখে। তাদের এক নেতা বললেন যে ওরা বক্তৃতা মানে সভা করতে পারে সোহরাওয়ার্দীদের, না আমাদেরকে দেয় না। আবার এটাও বলছে যে মানুষকে কষ্ট হচ্ছে। তো আমার কথা হচ্ছে ওরা মানুষকে কষ্ট দিচ্ছে, তোমরাও মানুষকে কষ্ট দিতে চাও কেন? আমি তো মনে করি যে আমাদের মধ্যে একটা কনসেনসাস থাকা উচিত। এখন যে দুর্বিষহ অবস্থা ঢাকা শহরের যানজট, ঢাকার সেন্ট্রালি কোথাও পাবলিক মিটিং করতে দেওয়াই উচিত না। এবং এই ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলি, সবাই যার যার বক্তব্য কিন্তু টিভি চ্যানেলেই দিতে পারেন। আর যদি একান্তই মেঠো রাজনীতির মানে অনিবার্য অনুষঙ্গ হলো মাঠে গিয়ে বক্তৃতা দিতে হবে, সেটার জন্য আমি মনে করি সবাই ভেবে দেখতে পারেন। ইজতেমার মাঠটা সারা বছর খালি পড়ে থাকে। ইজতেমার মাঠে পাবলিক মিটিং করলে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগারও কোনো ব্যাপার নাই, এটা সবাই বিবেচনা করতে পারেন। কিন্তু হার্ট অফ দ্য সিটি এই সোহরাওয়ার্দী ময়দানে এই কয়দিন পরে পরে এই মিটিং করা আর মানুষকে এইটা করে তো বঙ্গবন্ধুকে সম্মান দেখানো হয় না। এটা হচ্ছে এক ধরনের ক্ষমতার দম্ভ এবং মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে যে মানুষ অনেক একটা স্যাডিস্ট আনন্দ পায়, আমি এটাই দেখছি। কিন্তু আসলে না, কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিএনপি নেতার কথা, বিএনপি নেতার কথাটা একদম ফেলে দেওয়ার মতো না। এই কারণে যে ধরেন বিএনপি গত 7ই নভেম্বর বা এবং 5ই জানুয়ারি উপলক্ষে বিএনপি একাধিকবার সমাবেশ করার অনুমতি চেয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে অথবা তাদের অফিসে। বিএনপি কিন্তু কোথাও অনুমতি পায়নি। এর মধ্যে আওয়ামী লীগ 4ই জানুয়ারি আওয়ামী লীগের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন র্যালি করেছে, 5ই জানুয়ারি ঢাকায় 2টি সমাবেশ করেছে, 1 জানুয়ারি জাতীয় পার্টি সমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, আওয়ামী লীগ আজকে করলো। কিন্তু আওয়ামী লীগ বিএনপি কিন্তু গত এই সময় দেওয়া হয়নি। ঠিকই আছে, কষ্টটা যদি বিবেচনা, এটা হচ্ছে যে আওয়ামী লীগ কেন একা মানুষকে কষ্ট দিবে, আমরাও দিই। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে এখানে কাউকেই দেওয়া উচিত না। ঠিক আছে, কাউকে দেওয়া উচিত না, সেটা যখন দেয়া হবে না। কিন্তু যখন দেয়া হচ্ছে তখন শুধু বিএনপিকে দেয়া হচ্ছে না কেন? এইটা তো আমি জানি না। এটা তো আমরা সবাই জানি যে এটা তো মানে এটা এক ধরনের আমাদের দেশে তো একটা প্রতিহিংসা রাজনীতি আছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাও বিরোধী দলের প্রতি একই আচরণ করেছে। তো সুতরাং এইটা চলতেই থাকবে। যখন যারা সরকারে থাকে তারা এভাবে কিন্তু দলের সমাবেশ করার অধিকার বা মত প্রকাশের অধিকার, বলার অধিকার মানে একদমই যদি সুযোগ দেয়া না হয়, এটা তারা বলবে। কিন্তু আমি নাগরিক হিসাবে আমাকে কষ্ট দেওয়ার অধিকার আমি কাউকে দেই নাই। না, তখন আমি এটাই বলবো। এবং এটা আওয়ামী লীগকেও দেই নাই, বিএনপিকেও দেই নাই। কিন্তু জাতীয় পার্টি সমাবেশ করতে পারে, আমি কাউকেই দেই নাই। আমি বললাম যে এটা আমি কাউকেই দিব না যে আমাকে কষ্ট দেওয়ার অধিকার। চলাফেরার স্বাধীনতা এইটা আমাদের মৌলিক অধিকার। যেমন কালকে ঢাকার মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র বলছেন যে আপনারা সমাবেশ করলে ছুটির দিনে করেন, ওয়ার্কিং ডেতে যেন না করেন। সাইদ খোকন কালকে রাজনৈতিক দলগুলো, এটাও আরেকটা বাজে কথা। ছুটির দিন কার? এই যে আমাদের এখানে 10-20 লাখ লোক বা 30 লাখ লোক বা 40 লাখ লোক বা 1 কোটি লোক হয়তো ফর্মাল সেক্টরে কাজ করে, তাদের ছুটি আছে। বেশিরভাগ লোক তো ইনফর্মাল সেক্টরে, তাদের তো কোনো ছুটি নেই। কাজে ছুটির দিন বলতে তারা কি বোঝাচ্ছেন আমি বুঝি না। আমি মনে করি পাবলিক মিটিং কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। লোকজন ভাড়া করে এনে তাদেরকে কথা শোনাতে হবে। হোয়াট ইজ দিস? আপনি ইলেকট্রনিক মিডিয়া আছে, সেখানে আপনি সরাসরি কথা বলতে পারেন, সারা দেশের মানুষ শুনবে। আপনি তো সারা দেশের মানুষকে ইয়াতে রেস কোর্সে আনতে পারছেন না। তো সুতরাং আমাদের এই যে মধ্যযুগীয় যে একটা সংস্কৃতি, যে পাবলিক মিটিং করার, এক সময়ে হয়তো এটার অপশন ছিল না, এখন তো অনেক অপশন আছে, অল্টারনেটিভ, যে আপনার মেসেজ আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছানোর অনেক। সেটার জন্য এইভাবে, এবং সবাই জানে কিভাবে পাবলিক মিটিং এর লোক জড়ো করা হয়। এটা আমরা সবাই জানি। আগে স্বতঃস্ফূর্তভাবে লোক আসতো। এখন তো আজকে আমাদের রিপোর্টারই বলছিল যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের সমাবেশে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর আগে অনেকে ফিরে যাচ্ছেন, মানে হাজিরা শেষ। তো হাজিরা শেষ হয়ে গেছে। আমরা একটা বিরতিতে যাবো। একজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন ফোনটি নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ জাকির হোসেন মতিঝিল থেকে বলছি। জি প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে কিছু কিছু পত্রিকায় কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু সাধারণ রাজনীতিবিদ বলেন যে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা চান নাই, উনি স্বায়ত্তশাসন চেয়েছেন। হ্যাঁ, তারপর উনি জয় পাকিস্তান বলেছেন। এই ব্যাপারে আমি বিচারকের কাছে একটা ব্যাখ্যা চাই। 2 নম্বর,
আমার জানা মতে জনাব আলী রিয়াজ সাহেব আলী রিয়াজউদ্দিন আহমেদ যে আর না বলতেছি বিচারকের কাছে জি। আমি প্রশ্ন একটা ব্যাখ্যা চাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে জি আমার। জি প্লিজ তাড়াতাড়ি। জনাব বিশিষ্ট সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি, এখন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান হ্যাঁ, বিভাগের আলী রিয়াজ, জি। প্রফেসর আলী রিয়াজ ভাই, আমরা ওনাদের রাজনীতির সাথে একসঙ্গে জড়িত ছিলাম। ওনার যত লেখারই পড়ি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ওনারা আওয়ামী লীগকে কোনো কিছু চান না। এটার কারণটা কি? এই বিচারকদের কাছে আমরা এইটা অবশ্য এখানে বলা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আপনার প্রথম প্রশ্নের উত্তর আমরা বিরতির পরে জানার চেষ্টা করব, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। মফিদুল ভাই, বিরতির আগে একজন দর্শকের টেলিফোন নিয়ে গিয়েছিলাম, উনি বাংলাদেশের রাজনীতিবিদদের কারো দু একটু অভিযোগের কথা বলেছেন, আপনি যদি উত্তর দিতে চান। বলেছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এমন অভিযোগ আমরা কয়েকদিন আগে একজন সাবেক প্রধানমন্ত্রীর মুখে শুনেছি। এবং আরেকটি বিতর্ক বেশ কিছুদিন ছিল যে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলে শেষ করেছিলেন কিনা, এমন একটি প্রশ্ন, যদি আপনার কোনো যোগ করেন। একটা দেখুন, এই বিতর্ক নানা রকমভাবে এই ধরনের মানে কথা তোলার চেষ্টা হয়। আমি বলি যে যদি একটু ভিন্নভাবে আপনি দেখেন, বাংলাদেশের অভ্যুদয়ের যদি কনস্টিটিউশনাল হিস্ট্রিটা দেখেন, একটা জি। কনস্টিটিউশনাল কন্টিনিউটির মধ্যে কিন্তু বাংলাদেশ ইমার্জ করেছে। 70-এর নির্বাচন এবং সেই নির্বাচনের ভিত্তিতে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং তার ভিত্তিতে আমাদের 72-এর সংবিধান। এই ধারাবাহিকতাটা কিন্তু একটা অসাধারণ ধারাবাহিকতা। আর সেখানে 7ই মার্চের ভাষণটা হচ্ছে যে এই যে গোটা জাতিকে একত্র করে যখন একটা ভয়ানক একটা সংঘাতের একটা প্রস্তুতি চলছে, সেখানে তাদেরকে তৈরি করে দেওয়া। 7ই মার্চের ভাষণ সম্পর্কে অস্ট্রেলিয়ান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হারবার্ট ফেইথ 1971 সালের সেপ্টেম্বরে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, ফ্লিন্ডার্স লেকচার বলা হয়। এবং তিনি এই বাংলাদেশের অভ্যুদয়ের তখনই যখন চলমান আন্দোলনটা, তিনি পর্বগুলো শনাক্ত করেছিলেন। এবং সেখানে 7ই মার্চের ভাষণ সম্পর্কে তিনি একটা কথা বলেছিলেন যে দ্যাট ওয়াজ দ্য ডে ওয়েন বাংলাদেশ অ্যাজ এ স্টেট ইন মাইন্ড ওয়াজ বর্ন। আচ্ছা আচ্ছা, একটা এই বাক্যের মধ্যেই কিন্তু অনেক কিছু আছে, জি। বলা হয়ে গেছে কিন্তু অনেক কিছু। এখন আপনি মানে আমরা খুব উপরভাষাভাবে খুব অনেক রকমভাবে অনেক ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করি, তর্ক তৈরির চেষ্টা করি, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা। আর এখন যখন বঙ্গবন্ধুর কথা বলা হয়, 1000 বছরের বাংলাদেশের কথাটা বলা হয়, সেটাও কিন্তু একটা পরম্পরা। আর সেই 1000 বছরের বাংলাদেশ হচ্ছে যেটা সূচনায় বলা হচ্ছিল যে একটা মিলন মিশ্রণের একটা সম্প্রীতির সমাজ। এবং এখানে তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কখনো কোনো ফারাক তৈরি হয়নি। আজকে বাংলাদেশে, বিশ্বে এটা নানাভাবে এই ফারাকগুলো উস্কে দেওয়া হচ্ছে। আর তার পরিণতি পাকিস্তান, যেটা আপনি বললেন। আর তার পরিণতি হচ্ছে এমনকি মুসলমানের মধ্যে দেখা যাচ্ছে শিয়া আর সুন্নি যেন সহাবস্থান করতে পারবে না। অর্থাৎ বিভাজন আপনাকে কিন্তু চরম পদে একটা পদে একদম নৈরাজ্য এবং রক্তপাতের মধ্যে নিয়ে যায়। সম্প্রীতি আপনাকে বিকশিত হওয়ার পথ তৈরি করে। বাংলাদেশের অভ্যুদয় হচ্ছে সম্প্রীতির আদর্শ, দ্বিজাতীয় তত্ত্বের বিরুদ্ধে। আর বাংলাদেশের আজকের অবস্থান হচ্ছে ওই সম্প্রীতির আদর্শ নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে চাইছে। আর সেখানে বাংলাদেশের অভ্যুদয় খুব কঠিন ছিল তৎকালীন বিশ্বে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে কিন্তু সবাই এটা ধরে নিল যে কোনো দেশ বিচ্ছিন্নতা অধিকারকে স্বীকার করা হবে না। বায়োফ্রা একটা চেষ্টা হয়েছিল নাইজেরিয়া 70 সালে, আন্তর্জাতিক সম্প্রদায় সেটাকে গ্রহণ করেনি। বাংলাদেশের আন্দোলনটাকেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করার যদি যেত, তাহলে কিন্তু বাংলাদেশ আন্দোলনটা সফল হতো না। সেইখানে 70-এর নির্বাচন একটা গণতান্ত্রিক রায় দিয়েছে। আর আন্দোলনটা বঙ্গবন্ধু আগাগোড়া এই গণতান্ত্রিক অধিকারের জায়গাটা কিন্তু তিনি কখনো ছাড়েননি। এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা যে রাষ্ট্র সরকারটা গঠন করলো, সেটা কিন্তু ওই ধারাবাহিকতারই প্রকাশ। ফলে বহু রকমভাবে দেখলে কিন্তু আমরা দেখব যে বাংলাদেশের অভ্যুদয়টা তৎকালীন বিশ্বে প্রথম এই ঘটনাটা ঘটলো। তারপরে ঘটলো যেটা রিয়াজ ভাই বলছিলেন যে যখন সোভিয়েত ইউনিয়ন কলাপস করলো, সমাজতান্ত্রিক ইউনিপোলার ওয়ার্ল্ড হলো, তখন অনেকগুলো বিচ্ছিন্ন হয়ে গেল। এবং বাংলাদেশের এই যে অধিকারটা সে প্রতিষ্ঠা করলো, দেখুন বাংলাদেশকে কিন্তু স্বীকৃতি পেতেও অনেক
দুর্ভোগ কাঠ পোহাতে পোহাতে হয়েছে। হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ প্রবেশাধিকার পেল 1974 সালে, অথচ 100-র উপরে দেশ কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এবং বঙ্গবন্ধুর কিন্তু একটা বিশাল অর্জন হচ্ছে এই স্বীকৃতিগুলো তিনি আদায় করেছেন। এবং কমনওয়েলথে তিনি যখন গেলেন, পাকিস্তান কমনওয়েলথ ছেড়ে বেরিয়ে গেল, তিনি ফিডেল কাস্ট্রোর সঙ্গে তার নন অ্যালাইন মুভমেন্টে তার যে সংযোগ, সমস্তটা মিলিয়ে কিন্তু একটা অসাধারণ স্টেটসম্যানও তিনি। হি ইজ এ পলিটিশিয়ান এবং সেই সঙ্গে তিনি একজন রাষ্ট্রবিদ। এবং দুইয়ের সম্মিলনে তিনি মুক্তি আন্দোলনটাকে বাংলাদেশে একটা নতুন জায়গায় পৌঁছে দিলেন। এই সমস্তটা মিলে তাকে কিন্তু সবটা দিক দেখতে হয়েছে। ইউনিলাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তখন একটা বলা হতো ইউডিআই, রোডেশিয়া যেটা করলো আন্তর্জাতিক সম্প্রদায় কন্ডেম করলো, তিনি কিন্তু ইউডিআই করতে পারতেন না। যদি করতেন তাহলে কিন্তু এই বাংলাদেশের অভ্যুদয়ের আন্দোলনটাই নস্যাৎ হয়ে যেত। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আপনার খেয়াল থাকবে ওই 1 মার্চ যখন সংসদের অধিবেশন স্থগিত করা হলো, তখন বঙ্গবন্ধু পূর্বাণী হোটেলে গেলেন, ওখানে প্রেস কনফারেন্স করলেন। ওইখানে কিন্তু বিদেশি সাংবাদিকরা তারা রেডি ছিল ফর ইউডিআই, যে এরকম একটা ঘোষণা দিয়ে দিবে হতে পারে এরকম। এবং ওটা হলে কিন্তু যেটা মহিদুল ভাই বললেন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে পরিণত হয়েছে। আবার তিনি কিন্তু 7 মার্চের বক্তৃতা পরে ইকবাল ভাট চৌধুরীকে বলেছিলেন যে ইউডিআই তো করে দিলাম, অর্থাৎ তিনি করলেনও আবার করলেনও না। এই যে মানে দূরদৃষ্টি এবং এই যে বিচক্ষণতা, সেইটা যদি আমরা আক্রান্ত না হওয়া পর্যন্ত উনি একদম ফাইনাল ঘোষণার জন্য অপেক্ষা করেছেন। এবং এটাকে স্কাটল করলো কারা? পাকিস্তানি করলো। আর এটা তো এখন বলা যায় যে মানে বিচ্ছিন্নতা কি, এটা তো মানে মূল ভূখণ্ডই তো, সে তো বিচ্ছিন্নতা। কাজে বাংলাদেশের অধিকারটা অনেক রকম ভাবে এই অধিকারটা প্রতিষ্ঠা করেই আন্দোলনটা হয়েছে। আর এটার পেছনে যে বিচক্ষণতা, দূরদৃষ্টি এবং ভবিষ্যৎ দৃষ্টি সবগুলি কিন্তু এখানে কাজ করেছে। এটা নিয়ে এখন আমরা অনেক রকম বিতর্ক করার খুব বেশি অবকাশ নেই। যে আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, প্রিয় দর্শক ফিরে এসে আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধুর দেশে ফিরে আসা 1972 সালের 10 জানুয়ারি, সেই একজন মানুষের ফিরে আসা একটি জাতির জন্য কত রকমের তাৎপর্য নিয়ে আসতে পারে, সেগুলো নিয়েই আমরা অনেক দূর আলোচনা করলাম। রিয়াজ ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে একটা বিষয় আলোচনা, যে আমরা ধরেন মানে অর্থনৈতিক মানদণ্ডের বিচারে অনেক দূরে গিয়েছি, আমরা তলাবিহীন ঝুড়ি থেকে সোনার বাংলায় যাচ্ছি, আরও যাচ্ছি, কিন্তু কখনো কখনো যেটা মফিদুল ভাই বলছিলেন যে মুক্তিযুদ্ধের যেই মূল স্বপ্ন চেতনা যেটা ছিল, যা সাম্প্রদায়িক বাংলাদেশ উদার, কিন্তু এই সাম্প্রতিক সময়ের জঙ্গিবাদের বিস্তার বলেন বা নাসিরনগরে হামলা বলেন বা গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা বলেন, সেইখানে কোথায় যেন একটু মনে হয় যেন মানে অর্থনৈতিক স্বাধীনতাটা, উন্নয়নটা যতটা হয়েছে, আমরা এই জায়গা থেকে একটু পিছিয়ে গেছি কিনা, বা একটু ধর্মীয় ইয়েটা একটু বেশি পিছিয়ে গেছে আমি বলবো না, আমরা এগোতে পারি নাই। আমরা মানে যেখানে যাওয়ার কথা ছিল, যে এনভায়রনমেন্টের স্বাধীনতা আমাদেরকে তৈরি করে দিয়েছে এবং এনে দিয়েছিল, তাতে করে আমাদের আরও অনেক সামনে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় আমরা যেতে পারি নাই। কেন? এটা এই যে মফিদুল ভাই একটা সুন্দর কথা বলছে, ওই যে বাংলাদেশ ওয়াজ বর্ন ইন মাইন্ড, এটা এই যে এই কমিউনালিজমটা হ্যাজ বর্ন ইন দ্য মাইন্ডস অফ মেনি, এটা কিন্তু আজকের ঘটনা, এটা সেই দ্বিজাতি তত্ত্বের ওই বিষ বৃক্ষ থেকে কিন্তু এটা এখন পর্যন্ত আছে, এটাকে শেষ হয়ে যায় না, নির্মূল হয়ে যায় না। এটা একটা দিক। আরেকটা হলো জঙ্গিবাদের, যেটা এটা তো একটা গ্লোবাল ফেনোমেনা, এটা বাংলাদেশের একক কোনো ব্যাপার না। এবং বাংলাদেশে সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হলো যে এখানে মানে পিপল সাপোর্ট কিন্তু তারা পায় না, যেটা পাকিস্তানে পেয়েছে। পাকিস্তানে এটা পার্টলি তারা পেয়েছে তালেবানরা, কিন্তু বাংলাদেশে একদমই পায় না এটা, যেই জন্য এখানে ওই শাখা প্রশাখা বিস্তার করা এটা সম্ভব না। আর যেটা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, এটা হলো আমি মনে করি যে ওই বিষবৃক্ষ, দ্বিজাতি তত্ত্বের বিষবৃক্ষ, এটাকে আপনি এখনো নির্মূল করতে পারেন নাই। এবং এই যে আপনি যেটা বলছিলেন যে পাঠ্যপুস্তকের মধ্যে খেলাফতের দাবি যা আছে, সেই খেলাফতের সব দাবি এটার মধ্যে আসে কি করে? আপনি আওয়ামী লীগের মতো অসাম্প্রদায়িক দল
ওই যে ইসলামিক ঐক্য পরিষদের সাথে এগ্রিমেন্ট সই করে কেমন করে? এগুলি কিন্তু ওই মানে ইয়ে থেকে যে ব্যাক অফ মাইন্ডে যেই ওই সম্প্রদায়তে বিশেষ ওটা রয়ে গেছে, এবং আমরা যদি ভোট না পাই, ভোটটা যদি ছুটে যায়, এই যে ওই ভোটের আশঙ্কা থেকে এইগুলি হচ্ছে আর কি। তবে এটা আমি মনে করি যে আস্তে আস্তে আমাদের অসাম্প্রদায়িক চেতনা বাড়ছে এখানে, তরুণদের মধ্যে তো ব্যাপকভাবে বেড়েছে। যদিও অনেকে বলে যে হিজাব পরে তরুণরাই ওই ইয়েতে যাচ্ছে, আপনার টেরোরিস্টদের সাথে যাচ্ছে, কিন্তু এরপরেও আমি মনে করি লার্জার সেকশন অসাম্প্রদায়িক অ্যাপ্রোচের দিকে আছে। মুফাজ্জল ভাই, একদম সময় নেই, অল্প একটু যে রিয়াজ ভাই যেটা বললেন যে আমরা পিছাই নাই কিন্তু এগুতে পারিনি, এই এগুতে না পারার দায়টা কি মানে ঠিক কাদের? না, আমি বলবো যে এগিয়েছি অনেক, কিন্তু আপনি যদি পদ্মা সেতুই ধরেন, আমি ওই যে অসাম্প্রদায়িক চেতনা, মূল্যবোধের জায়গাটায় আমরা মানে অর্থনীতির জায়গায় এগিয়েছি, মূল্যবোধের জায়গায় আমরা এগোতে পারিনি। একটা হচ্ছে যে বঙ্গবন্ধু কিন্তু আজীবন দৃঢ়ভাবে অসাম্প্রদায়িক ছিলেন, এই জায়গাটা কিন্তু তিনি কখনো কোনো কম্প্রোমাইজ করেননি। আমরা এখন রাজনীতিতে এখন মুসলিম ভোটারের সংখ্যা কত, অন্য ধর্মের এই কতগুলো বিবেচনার মধ্যে চলে গেলে এই জায়গাটায় যে একটা দৃঢ়ভাবে দাঁড়ানো, সেই জায়গাটায় অনেক অবক্ষয় হয়েছে। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আপনি যে জাতীয় চেতনাটা আমার অনেক রকমভাবে বিনষ্ট হয়েছে, এখন আবার সেটা ঘুরে দাঁড়াচ্ছে, যেটা রিয়াজ ভাই বললেন যে তরুণ সমাজ যে তারা কিন্তু দেখুন এই পয়লা বৈশাখের উৎসব, এটা তরুণের কিন্তু নতুন স্ফুরণ, এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু মানে আমাদের তারুণ্য, 21শে ফেব্রুয়ারি, তারপর 26শে মার্চ, আর বিজয় দিবস 16 ডিসেম্বর, 14ই এপ্রিল, এই তিনটা অনুষ্ঠান আপনি ধরেন যে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার একটা এবং ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে যে এটা ইন্টারন্যাশনাল হেরিটেজ অফ ম্যানকাইন্ড, এবং এই চেতনাই কিন্তু আজকের বিশ্বেও, যেটা রিয়াজ ভাই বললেন যে যেই গ্লোবাল অনস্লটটা আসছে এখান থেকে বেরোবার আমাদের পথ, ফলে আমাদের কিন্তু অনেক দৃঢ়ভাবে এই মূল্যবোধটাকে আঁকড়ে ধরতে হবে। সেখানে আমাদের অনেক ব্যর্থতা, অনেক আপোষ, অনেক ধরনের নতজানু মনোভাব, যেটা হেফাজতের প্রশ্নে বা অন্য প্রশ্নে, এই জায়গাটায় বাংলাদেশ কিন্তু দৃঢ়ভাবে দাঁড়াতে হবেই, এবং তাহলে আমরা ওই যে সম্প্রীতির বাংলাদেশ, সোনার বাংলা, যেই কথাটা, সেই সোনার বাংলা সত্যি সত্যি আমরা গঠন করতে পারবো। এই আস্থা, বিশ্বাস এবং 10ই জানুয়ারি তারই একটা মনে হয় যেন আমরা একটা প্রেরণা হিসাবে পাই। জি জি, মহিউদ্দিন ভাই কিছু যোগ করবেন এই পয়েন্টে? খুব সময় নেই, 30 সেকেন্ড। এটা হচ্ছে যে মানে পাকিস্তানি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক লড়াই, তার পাশাপাশি কিন্তু 60-এর দশকে বিশেষ করে একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটেছিল। এটা ছিল বাম ধারা প্রভাবিত। 71-এর পরে আমাদের দেশের রাজনীতি থেকে বামরা কিন্তু আস্তে আস্তে আর নাই, নিঃশেষ হয়ে গেছে, সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডও নাই। আর এখন যে রাজনীতিটা হচ্ছে, এটা হচ্ছে জনতুষ্টির রাজনীতি, পপুলিস্ট পলিটিক্স। এখানে সবাই হিসাব করে আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের ইয়ে করে ভোটটা নিতে পারবো কিনা, এইটার কম্পিটিশনে কিন্তু আপনি দেখবেন যে এই আপোষের চোরা প্রায় মোটামুটি মেইন স্ট্রিমের প্রায় সব রাজনৈতিক দলই কিন্তু এক কাতারে চলে গেছে। এবং এই জন্য আমি হেফাজত এদের খুব দায়ী করি না, কারণ মেইন স্ট্রিম পলিটিক্স তো করছে, তারা সুযোগ দিয়েছে বলেই হেফাজত এসেছে। তাদের কিন্তু মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে। জি জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।